আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি মিডল ইস্ট এর পার্ট 4-এ। পার্ট 3-তে আমরা আলোচনা করেছিলাম, শুরু করেছিলাম পার্ট 3টা হচ্ছে আরব বসন্তের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। সেটা হচ্ছে যে ইয়েমেনের সৈয়দ সালেহের মৃত্যুর পর সালেহের যে পতন, সেই সালেহের পতনের পর থেকে সিরিয়া যুদ্ধ তারপর শুরু হয়। যদিও সিরিয়া যুদ্ধের সময় আসলে ওই সিরিয়ার যে শাসক বাশার আল আসাদ তার পতন ঘটাতে পারে না বিদ্রোহীরা, কারণ সেখানে আসলে সাপোর্ট ছিল রাশিয়া এবং ইরানের বাশার আল আসাদের সাথে। এছাড়া আরব বসন্তকে কেন আরব উইন্টার বলা হয় আমরা এটা আলোচনা করেছিলাম। ইয়েমেনের সংকট এবং তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিলাম, এবং তার আগে আমরা একটু ইয়েমেনের হিস্ট্রি, অর্থাৎ ইয়েমেন কীভাবে দক্ষিণ ইয়েমেন কীভাবে সৃষ্টি হলো, তারপর উত্তর ইয়েমেন দক্ষিণ ইয়েমেন কীভাবে একীভূত হলো, কায়রো চুক্তি হলো, এগুলো নিয়ে আমরা পার্ট 3-তে আলোচনা করেছিলাম। পার্ট 2-তে মূলত আমরা আলোচনা করেছিলাম আসলে আরব বসন্তের ঠিক আগে, অর্থাৎ দ্বিতীয় উপসাগর যুদ্ধ, এবং ওখানে আমরা আলোচনা করেছিলাম ইরাকের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্কটা আসলে কেমন, এবং প্রথম উপসাগরীয় যুদ্ধে কেন বাংলাদেশ মূলত ইরানের বিপক্ষে গিয়েছিল এবং যুক্তরাষ্ট্রের সাথে একসাথে ইরাকের বিপক্ষে যুদ্ধ করেছিল, কেন ইরাকের বিপক্ষে গিয়েছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রথম পার্টে আমরা প্রথম উপসাগরীয় যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম, এবং প্রথম উপসাগরীয় যুদ্ধের ফলাফল বা এর ফলে কী কী হয়েছে, কেন প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়েছিল, কিংবা মিডল ইস্টে কেন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এসব নিয়ে প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম। সো আমরা একটু রিভিউ দেখে নিলাম যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে আমরা কী কী আলোচনা করেছিলাম। আজকে পার্ট 4-এ আমরা আলোচনা করব হচ্ছে, যেমনটা গত পার্ট 3-তে আমরা হচ্ছে বলেছিলাম, পার্ট 4-এ আমরা আলোচনা করব হচ্ছে শিয়া সুন্নি দ্বন্দ্ব, এবং শিয়া সুন্নি দ্বন্দ্বটা থেকে মূলত গৃহযুদ্ধ কীভাবে শুরু হয় সেটা আমরা এখন একটু আলোচনা করব। শুরু করা যাক। দেশটিতে 60% সুন্নি এবং 40% শিয়া মুসলমানদের বসবাস। কোন দেশটিতে আমরা একটু পরেই বুঝছি, সমস্যা নেই, বাট ওই দেশটাতে সুন্নি রয়েছে 60%, 40% শিয়া, এবং ইয়েমেনের উত্তরে শিয়া ধর্মাবলম্বী জাইদি সম্প্রদায়ের লোক বাস করে, যারা হুথি নামে পরিচিত। অন্যদিকে বরাবরের মতো দেশটির রাষ্ট্র ক্ষমতা ছিল সুন্নি গোষ্ঠী, যা শিয়ারা কখনোই ভালোভাবে মেনে নেয়নি। ফলস্বরূপ 1994 সালে ইয়েমেনে একটি গৃহযুদ্ধ সংঘটিত হয়। সুতরাং শিয়া সুন্নি দ্বন্দ্ব থেকে পরবর্তীতে গৃহযুদ্ধ সংঘটিত হয় কোন দেশটাতে, সেটা হচ্ছে ইয়েমেন। এবং সেখানে আসলে কীভাবে হয় একটু যদি আবার রিমাইন্ড করে দিই, আবার একটু আলোচনা করি, সেটা হচ্ছে ওই দেশে অর্থাৎ ইয়েমেনে 60% ছিল সুন্নি, 40% ছিল শিয়া মুসলমান, কিন্তু ওইখানে আসলে ক্ষমতা ছিল সুন্নি গোষ্ঠী। আবার যারা হচ্ছে শিয়া ধর্মাবলম্বী, তারা জাইদি সম্প্রদায়ের লোক, এবং তারা হচ্ছে হুথি নামে পরিচিত ছিল। তাহলে হুথিরা মূলত শিয়া ছিল। এবং এই যে সিয়ারা যখন দেখলো যে সুন্নিরা ক্ষমতা রয়েছে, এটাকে সিয়ারা স্বাভাবিকভাবে খুব ভালোভাবে দেখেনি, ভালোভাবে মেনে নেয়নি। ফলস্বরূপ এই দ্বন্দ্ব থেকে বা এই যে ভালোভাবে না নেওয়া থেকে 1994 সালে তাদের গৃহযুদ্ধ শুরু হয়। সিয়া সুন্নির মধ্যে থেকে গৃহযুদ্ধ শুরু হয় ইয়েমেনে। এবার আসি, একটা নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনটা নিয়ে একটু আলোচনা করা যাক ইয়েমেনে। সুতরাং এখন পর্যন্ত আমরা কিন্তু ইয়েমেনের যে ভবিষ্যৎ বা ইয়েমেন নিয়ে আলোচনা করছি, যেটা পার্ট 3-তে শুরু করেছিলাম, সেটাই কিন্তু আমাদের এখনও কন্টিনিউ হচ্ছে, একটু খেয়াল করি। সুতরাং ইয়েমেনে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো 1990 সালে ইয়েমেনে প্রথমবারের মতন নির্বাচন অনুষ্ঠিত হয়। 1999 সালে ইয়েমেনে প্রথমবারের মতন নির্বাচন অনুষ্ঠিত হয়, অর্থাৎ গৃহযুদ্ধের পরে 5 বছর পরে। তাও আবার সরাসরি নির্বাচনের মাধ্যমে ইয়েমেনের ক্ষমতায় আসেন আলী আবদুল্লাহ সালেহ। সরাসরি নির্বাচনের মাধ্যমে ইয়েমেনের ক্ষমতায় আসেন আলী আবদুল্লাহ সালেহ। এখন এই সালেহ দীর্ঘ 33 বছর ধরে দেশ শাসন করেছিলেন। 2011 সালে যখন তিউনিসিয়া আরব বসন্ত শুরু হয়, তখন ঢেউ এসে পড়ে ইয়েমেনে। তাহলে একটু খেয়াল করি যে সালে এই ইয়েমেনে যখন শাসন শুরু করে, সেটা 1999 সাল ছিল। মূলত 1999 সালে যখন নির্বাচন হলো, নির্বাচনের পরে, তার মানে এর আগে কিন্তু গৃহযুদ্ধ হয়েছে। তার মানে আমরা যখন একটা বিষয়ের বর্তমান সময়ের কোনো বিষয়কে ব্যাখ্যা করতে যাচ্ছি, ওই বিষয়টা ব্যাখ্যা করার আগে এই বিষয়ের সাথে জড়িত এর আগে কি ঘটেছে হিস্ট্রি, সেটা জানাটা খুব জরুরি। এটা না জানলে বর্তমান সময়ের যে পার্সপেক্টিভ, সেটা ব্যাখ্যা করাটা খুব মানে কঠিন, এবং বোঝাটা খুব কঠিন। সো সেভাবে আমরা 2011 সালে যখন আরব বসন্ত শুরু হয়, সেখানে আসলে ইয়েমেনের কী অবস্থা হয়, এটা বোঝার জন্য ইয়েমেনের এই নির্বাচনটা আমরা একটু আলোচনা করে নিলাম। যে 1994 সালে গৃহযুদ্ধ হলো শিয়া সুন্নি দ্বন্দ্ব থেকে। 1999 সালে গিয়ে প্রথম নির্বাচন হলো ইয়েমেনে, এবং নির্বাচনে আলী আবদুল্লাহ সালেহ জয়লাভ করলো, এবং তিনি ক্ষমতায় চলে আসলেন, এবং তিনি দীর্ঘ 33 বছর ক্ষমতায় ছিলেন, শাসন করলেন। কিন্তু 2011 সালে যখন তিউনিসিয়া আরব বসন্ত শুরু হয়, তখন তার ঢেউ ইয়েমেনে আসে পড়ে। স্বাভাবিকভাবে সব দেশেই যায়, প্রায় মিডল ইস্টের সব দেশেই তিউনিসিয়ার যে আরব বসন্তের সূচনা, সেটা ঢেউ সব জায়গায় যায় মিডল ইস্টে।
অন্যান্য আরব দেশের স্বৈরশাসক বিরোধী আন্দোলনের মতো ইয়েমেনও শুরু হয়েছিল সালেহ বিরোধী আন্দোলন। সব দেশে কিন্তু স্বৈরশাসক যারা ছিল, স্বৈরশাসক, তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং ইয়েমেনেও সালেহ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। আন্দোলনের তোপে সালেহের পদত্যাগ হয় এবং উপরাষ্ট্রপতি হিসেবে মনসুর হাদির ক্ষমতায় আসার পথ সুদৃঢ় হয়। এবং এইটা একটু আলোচনা করি। তো আন্দোলন হয়, তখন সালেহের কিন্তু পতন একটু খেয়াল করি। মোটামুটি আরব বসন্তের ফলে যারা স্বৈরশাসক ছিল সবারই কিন্তু পতন হয়ে যায়। শুধুমাত্র একটা জায়গা ছিল, নাম হচ্ছে সিরিয়া, এবং সিরিয়ার জায়গাটা সবাই জানি, কম বেশি সিরিয়ার দেশটার নাম জানি, এবং সেখানকার যে বাসার আল আসাদ তার কিন্তু পতন হয় না। এটা কিন্তু একটু আগে আবার আলোচনা করার চেষ্টা করেছিলাম আমরা। এই বাসার আল আসাদের কিন্তু পতন হয়নি, এবং পতন না হওয়ার পিছনের কারণ কি সেটা কিন্তু আমরা পার্ট 3-তে আলোচনা করেছি। বা সংক্ষেপে যদি বলি, তার সাথে রাশিয়া এবং ইরানের সাপোর্ট ছিল, সেই জন্য তার কিন্তু ওই সময় পতন হয় না, গৃহযুদ্ধ শুরু হয়েছিল। এবার তাহলে ফিরে আসি আবার এই জায়গায়, আন্দোলনের তোপে সালেহ এর পদত্যাগ হয় কীভাবে। সো আলী আবদুল্লাহ সালেহকে অপসারণের জন্য ইয়েমেনে আন্দোলনের সূচনা হয়। আন্দোলনের তোপে সালেহ উপরাষ্ট্রপতি মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করে। ইয়েমেনের সংকট শুরু হয় মূলত তখন থেকেই। তাহলে খেয়াল করি, যেই সালেহ এর বিরুদ্ধে আসলে আন্দোলন করা শুরু হয়, সেই সালেহ যখন ক্ষমতা হস্তান্তর করে উপরাষ্ট্রপতি মনসুর হাদির কাছে তৎকালীন, তখন থেকেই ইয়েমেনের মেইনলি সমস্যা শুরু হয়। এরপর আরব দেশের সব থেকে গরিব দেশটি আরও গরিব হতে শুরু করে। ইয়েমেন কিন্তু সবসময় সবচেয়ে গরিব ছিল ওই সময়টাতে, আরব বিশ্বের আরও গরিব হতে শুরু করে। হাদি যখন খাদের কিনারা থেকে ইয়েমেনকে টেনে তুলতে চাচ্ছিলেন, সেই পথে বাধা হয়ে দাঁড়ালেন সাবেক প্রেসিডেন্ট সালেহ। যেই হুতিরা একসময় পূর্বের প্রেসিডেন্ট সালেহের বিরুদ্ধে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তারাই আবার সালেহের পক্ষ নিয়ে হাদির বিরুদ্ধে দাঁড়ায়। বিষয়টা ইন্টারেস্টিং। হুথিরা মানে সিয়া বিদ্রোহী যারা ছিল, এরা কিন্তু আমাদের এই সালেহ সরকারের বিরুদ্ধে ছিল, তার পতন ঘটালো। আবার যখন ক্ষমতায় আসলো উপরাষ্ট্রপতি মনসুর আলী, তারপর কিন্তু আবার সালেহ কিন্তু আবার বিদ্রোহ করা শুরু করলো ক্ষমতা দিয়ে, এবং তারপর সালেহকে এখন সাহায্য করছে ওই আবার হুথিরাই। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। বিশ্ব রাজনীতির এই বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং। আসলে কখন আসলে গুটি পাল্টে যায়, কোন দিকে দাবার গুটি কোন দিকে চলে, বোঝাটা খুব টাফ, আগে থেকে বোঝা যায় না। আচ্ছা, এছাড়া হাদির প্রশাসনের এক অংশ তখনও সালেহের অনুগত ছিল, এমনকি নিরাপত্তা বাহিনীর একাংশ ছিল সালেহের অনুগত। তাই হাদি প্রশাসন কার্যত দুর্বল হয়ে পড়ে এবং হাদি ও তার মন্ত্রিসভা পদত্যাগ করে। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম যে যদিও সালেহ সরকার পদত্যাগ করে এবং হাদি ক্ষমতা দিয়ে দেয়, বাট তিনি আসলে পদত্যাগ করার হয়তো উদ্দেশ্য অন্য ছিল। তিনি আসলে পদত্যাগ করে তারপর তার ক্ষমতা যে জায়গায় খাটানো যায় সেই জায়গায় ক্ষমতা খাটিয়ে আবার এই সরকারকে পতন ঘটায়, হাদি সরকারের পতন ঘটায়। জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখন দেখি যে হুতিদের ক্ষমতা দখল কীভাবে হয়, হুতিরা কীভাবে আসলে ক্ষমতা দখল করে। এই সুযোগে 2014 সালে হুতিরা দেশটির রাজধানী সানা সহ উত্তরাঞ্চল দখল করে নেয়। সানা কিন্তু উত্তর ইয়েমেনের রাজধানী ছিল, এবং আমরা জানি যে উত্তর ইয়েমেন এবং দক্ষিণ ইয়েমেন যখন একীভূত হয় কায়রো চুক্তির পরে, তখন কিন্তু উত্তর ইয়েমেনের যে রাজধানী সানা, সেটাই মূল ইয়েমেনের রাজধানী ঘোষণা করা হয়, এবং দক্ষিণ ইয়েমেনের যে ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীত, সেটাকেই মূল ইয়েমেনের জাতীয় সঙ্গীত ঘোষণা করা হয়। এভাবে মূলত নেগোসিয়েশনটা হয়েছিল। তো এই হুথি বিদ্রোহীরা এরা মূলত সানা সহ উত্তরাঞ্চল দখল করে নেয় 2014 সালে। কিন্তু দক্ষিণের 4টি সুন্নি প্রধান প্রদেশ হুথিদের কর্তৃত্ব মেনে নেয়নি। এমন অবস্থায় হাদি সানা থেকে, হাদি বলতে ওই যে যিনি হচ্ছে মানসুর হাদি, তিনি সানা থেকে পালিয়ে গিয়ে এডেনে অবস্থান করেন এবং পদত্যাগপত্র প্রত্যাহার করে আবার নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। তার মানে তিনি পদত্যাগ করেন ঠিক, বাট পালিয়ে গিয়ে অন্য একটা জায়গায় আশ্রয় নেয় এডেনে, এবং তারপরে তিনি আবার নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। এতে দেশটি পুনরায় দুভাগে বিভক্ত হয়ে পড়ে। সিয়া সংখ্যাগরিষ্ঠ উত্তরের নিয়ন্ত্রণ থেকে যায় হুথিদের হাতে, আর সুন্নি সংখ্যাগরিষ্ঠ দক্ষিণের নিয়ন্ত্রণ থেকে যায় প্রেসিডেন্ট হাদির হাতে। তাহলে এখানে কিন্তু আর সালাহ কিন্তু আর পরবর্তীতে ক্ষমতায় আসতে পারেনি, ক্ষমতায় আসতে পারেনি। এবং দেখা গেছিলো যে সালেহ যে ক্ষমতা নিচ্ছিল বা নেওয়ার কথা ছিল, সেই জায়গায় আসলে মতো হুথিরা ক্ষমতা নিয়ে নিয়েছে, এবং অন্য অংশে ক্ষমতা নিয়ে নিয়েছে হাদি। এখন হুথিরা চাচ্ছে দেশটিতে সিয়াদের আধিপত্য বিস্তার করতে, আর সুন্নিরা চাচ্ছে হাদি সরকারকে, ঠিক আছে, কারণ হাদি সরকারকে পাইলেই সুন্নিরা মূলত তাদের অনুগত শাসক পেয়ে যেত হয়তো, বা তাদের সুবিধা পাইত সেই জায়গা থেকে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বিশ্ব রাজনীতিতে এখনও খুব বেশি চর্চা হয়, আগামীতেও হয়তো হবে, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আল কায়দা এবং আইএসের অনুপ্রবেশটা কীভাবে ঘটে। দেখি, দেশটির এই অস্থিতিশীল অবস্থায়, অর্থাৎ ইয়েমেনের যে এই যে অস্থিতিশীল অবস্থা, মানে খুবই অস্থির অবস্থা একটা দেশটার মধ্যে রয়েছে, একদম আনস্টেবল অবস্থা, এই অবস্থায় সুযোগ নিয়ে দুটি সশস্ত্র গোষ্ঠী, আল কায়দা ইন দ্য আরাবিয়ান
পেনিনসুলা এবং ইসলামিক স্টেট দেশটিরতে ঢুকে পড়ে। তাহলে আল কায়দার ফুল নাম অনেক বড়, বাট আমরা আল কায়দা নামেই চিনি। সে আল কায়দার সুযোগ নিয়ে এখানে ঢুকে পড়ে এবং আইএসও ঢুকে পড়ে। ইয়েমেনের আল কায়দা বিশ্বের সব থেকে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন বলে ধারণা করা হয়। তাহলে ইয়েমেনের যে আল কায়দা, যেটা আসলে মানে 2014 সালে সুযোগ নিয়ে ওই যে অস্থিতিশীল অবস্থার সুযোগ নিয়ে ঢুকে পড়ে, সেটা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যে জঙ্গি গোষ্ঠী সেগুলোর মধ্যে একটা ধরা হয় আল কায়দা। পুরো বিশ্বেও এখন মোটামুটি দুই ভাগে বিভক্ত হয়ে একদল হুতিদের পক্ষে আর একদল হাদির পক্ষে অবস্থান নিয়েছে। পুরো বিশ্বে বলতে ইয়েমেনের মধ্যে তো দুই ভাগ হয়ে গিয়েছে, একটা হুতিদের পক্ষে চলে গেছে, একটা হচ্ছে ওই যে মানসুর হাদি তার পক্ষে চলে গিয়েছে। সো পুরো বিশ্বেও মূলত বিভক্ত হয়ে এক পক্ষ সাপোর্ট করছে হুতিদেরকে, এক পক্ষ সাপোর্ট করছে হাদিদেরকে, হাদি সরকারকে। সেটা কবে? ওই 1990 সালের দিকে, 90 সালে তো না, এটা 2014 সালের দিকে, দুঃখিত 90 সালের দিকে, 14-15 সালের দিকে, 2014 সালের দিকে। এখানে আসলে সবাই সবার স্বার্থ দেখছে স্বাভাবিকভাবেই। সো পশ্চিমা বিশ্ব তাদের ভূরাজনৈতিক এবং কূটনৈতিক স্বার্থ বজায় থাকে সেদিকে বেশি নজর দিচ্ছে। দেশটির অসহায় জনগণের কথা কেউই ভাবছে না। সৌদি আরব সহ 8টি সুন্নি দেশ, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, মরক্কো ও সুদান ইয়েমেনের হাদি সরকারের পক্ষে অবস্থান নেয়। তাহলে যারা সুন্নি তারা ডিরেক্টলি হাদি সরকারের পক্ষে অবস্থান নিচ্ছে। আর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স তারাও হাদিকে সমর্থন দেয়। সুন্নিরা সমর্থন দিচ্ছে, সুন্নি দেশগুলো সমর্থন দিচ্ছে হাদিকে, এবং যুক্তরাজ্য, ফ্রান্স এরাও সমর্থন দিচ্ছে হাদি সরকারকে। অন্যদিকে সিয়া প্রধান দেশ ইরান ও হিজবুল্লাহ অবস্থান নেয় বিদ্রোহী হুদিদের পক্ষে। সুতরাং হুদিদের পক্ষে ছিল হিজবুল্লাহ এবং ইরান, কারণ তারা হচ্ছে সুন্নি গোষ্ঠী ছিল। সুতরাং এই সিয়া সুন্নি দ্বন্দ্বটা কিন্তু তখনও ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। এমনিতেই সুন্নি প্রধান সৌদি আরব এবং সিয়া প্রধান ইরানের মধ্যে বর্তমানে একটি প্রক্সি যুদ্ধ বিদ্যমান। এমনিতে কিন্তু প্রক্সি যুদ্ধ বিদ্যমান, অর্থাৎ সুন্নি সিয়াদের প্রধান যেটা হচ্ছে শক্তি, সিয়াদের প্রধান শক্তি হচ্ছে ইরান, সুন্নিদের প্রধান শক্তি হচ্ছে সৌদি আরব। এই দুইটার মধ্যে কিন্তু এখনও প্রক্সি ওয়ার বিদ্যমান, প্রক্সি যুদ্ধ বিদ্যমান। তাই ইয়েমেনে তাদের বিপরীতমুখী অবস্থানকে অনেকে আঞ্চলিক ক্ষমতা দখলের লড়াই হিসেবেও দেখেছে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া খুব জরুরি। সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র কেন সৌদিকে সমর্থন দিচ্ছে, অর্থাৎ সৌদি জোটকে কেন সমর্থন দিচ্ছে। তার মানে হুথি বিদ্রোহীদেরকে সমর্থন না দিয়ে, যদিও তাদেরকে সমর্থন দেওয়ার কোনো কথাই নেই, প্রশ্নই ওঠে না, তবুও কেন আসলে সৌদি আরবের যে মানে ব্লকটা, অর্থাৎ যে ব্লকে আসলে সুন্নি গোষ্ঠীটা রয়েছে সেটাকে কেন সমর্থন দিচ্ছে, অর্থাৎ সরকার হাদি সরকারকে কেন সমর্থন দিচ্ছে, বা হচ্ছে মানসুর হাদিকে কেন সমর্থন দিচ্ছে ইনডিরেক্টলি, কেন? সো এর দুইটা কারণ মোটা দাগে। নাম্বার 1, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে তার অস্ত্র রপ্তানি করার মাধ্যমে। আর গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সেই অস্ত্রের বড় বাজার হচ্ছে সৌদি যুক্তরাষ্ট্র থেকে আধুনিক এই অস্ত্র ক্রয় করে ব্যবহার করছে হুথিদের বিরুদ্ধে। ঠিক আছে, সৌদি হুথিদের বিরুদ্ধেই কিন্তু এটা ব্যবহার করছে। সুতরাং যুক্তরাষ্ট্র সৌদি আরবকে এই জন্য সমর্থন দিচ্ছে, অস্ত্রের জন্য, অস্ত্র বাণিজ্যের জন্য। 2 নম্বর কারণ হচ্ছে সৌদি যদি যুক্তরাষ্ট্রের সহায়তা না পায় এবং মানসুর হাদিকে সাহায্য না করে, তাহলে হুথিরা ইরানের সাহায্য নিয়ে ইয়েমেনের ক্ষমতা দখল করে ফেলবে, যার কারণে এডেন উপসাগরে ইরান তার প্রভাব বিস্তার করবে। সুতরাং যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সাহায্য দিচ্ছে বা সাহায্য করছে, বা যুক্তরাষ্ট্র সৌদি আরবের পাশে আছে 2 কারণে। একটা হচ্ছে তাদের অস্ত্র বাণিজ্য টিকে রাখার কারণে, এবং আরেকটা হচ্ছে ইরানকে টেক্কা দেওয়ার জন্য। কারণ এডেন উপসাগরে যদি ইরান তার প্রভাব বিস্তার করতে পারে, এটা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। কারণ যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে শত্রুতা সেই সৃষ্টির সূচনালগ্ন থেকেই বলা যায় আছে। এবং যদি আসলে যুক্তরাষ্ট্র সাপোর্ট না দেয় এই হাদি সরকারকে বা এই যে সুন্নিদেরকে, তাহলে কিন্তু যারা হুতি বিদ্রোহী রয়েছে এরা আসলে ইরানের সাপোর্ট নিয়ে ক্ষমতা চলে আসতে পারে, এবং এরা যদি ইরানের সাপোর্ট নিয়ে ক্ষমতায় আসে ইয়েমেনে, দেন এদেরকে ব্যবহার করে ইরান এডেন উপসাগরে ক্ষমতা বিস্তার করবে, প্রভাব বিস্তার করবে, যেটা কখনোই যুক্তরাষ্ট্র মেনে নেবে না। এই তো খুব ইজি। 2টা কারণে মূলত যুক্তরাষ্ট্র সৌদি আরবকে এবং সৌদি ব্লককে মূলত এই ইয়েমেনের সংকটে সাপোর্ট করছে। এবার ইয়েমেনে সৌদির একটা হামলা হয়, সেই হামলা নিয়ে একটু আলোচনা করা দরকার। সেটা হচ্ছে 2015 সালের মার্চে হাদির সমর্থনে, অর্থাৎ যে হাদি সরকার তাদের সমর্থনে সৌদি আরব ইয়েমেনে হস্তক্ষেপ করে। 2016 সালের 8 অক্টোবর সানায়, অর্থাৎ যে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোটের হামলায় 140 জন নিহত হয়, আহত হয় আরও 600 জন। সৌদি আরব বরাবরই অভিযোগ করে আসছে যে ইরান হোদাইদা বন্দর ব্যবহার করে হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করে আসছে। ইরান শুরু থেকেই সৌদি আরবের এই অভিযোগ অস্বীকার করে আসছে। একইভাবে সৌদির কাছে অস্ত্র বিক্রি করায় ইরান এবং পশ্চিমা দেশগুলোকে সমালোচনা করে আসছে। ইরান ও পশ্চিমা দেশগুলোকে সমালোচনা
করে আসছে। তাহলে সৌদি আরব মূলত হামলা করে এবং হামলার কারণটা সৌদি আরব কিছুটা এমন জানায় যে একটা বন্দর রয়েছে হোদাইদা বন্দর, সেটা ব্যবহার করে ইরান আসলে হুতি বিদ্রোহীদেরকে অস্ত্র সাপ্লাই করছে, যেটা আসলে সৌদি আরব মেনে নেবে না এবং সৌদি আরব এই জন্যই মূলত মানে হাদি সরকারের পক্ষ থেকে মূলত একটা হামলা চালায়। এখন প্রশ্ন হচ্ছে যে সৌদি আরব কেন আসলে মানসুর হাদিকে সমর্থন করবে? খুবই ভ্যালিড প্রশ্ন, কেন সমর্থন করবে আর সৌদি আরব? সেটা চাইলে হুতি বিদ্রোহীদের সমর্থন করতে পারতো, এমনও হতে পারতো সে নিউট্রাল আছে, এমনও তো হতে পারতো, বাট সে কেন সমর্থন করছে? প্রথমত, হুতিদের বসবাস সৌদির সীমান্ত ঘেঁষে উত্তর ইয়েমেনে, তাই তারা ক্ষমতায় আসলে সৌদির নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। হুতিদের বসবাস খেয়াল করি, হুতিরা কিন্তু উত্তর ইয়েমেনে বসবাস করে, আর হাদিরা মানে হাদি সরকার যেটা যারা সুন্নি গোষ্ঠী যারা প্রধান, তারা হচ্ছে দক্ষিণ ইয়েমেনে বসবাস করে। এখন সৌদি আরবের সীমান্ত ঘেঁষে রয়েছে উত্তর ইয়েমেন। এখন যদি মেইন স্ট্রিমে যদি ক্ষমতা চলে আসে আমাদের হুতি বিদ্রোহীরা, তাহলে কিন্তু এটা সৌদি আরবের জন্য হুমকি হলেও হতে পারে, সৌদি আরব চিন্তা করছে, কারণ ইরান হয়তো তখন ইয়েমেনকে ব্যবহার করে, ওই হুতি বিদ্রোহীদেরকে ব্যবহার করে সৌদি আরবের উপর হামলা চালাতে পারে, কারণ যেহেতু ইরান এবং সৌদির মধ্যে একটা দ্বন্দ্ব লেগেই রয়েছে, সুতরাং এটা নিরাপত্তার জন্য তাদের হুমকি হতে পারে, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, এডেন উপসাগর বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই এখান থেকে ইরানের প্রাধান্য কমিয়ে মনসুর হাদিকে ক্ষমতায় বসিয়ে এই অঞ্চলের আধিপত্য সৌদিও নিতে চায়। দেখেন, যুক্তরাষ্ট্রও নিতে চায় এই অঞ্চলের আধিপত্য, কিংবা অ্যাটলিস্ট ইরানে যাতে আধিপত্য এখানে বিস্তার না করতে পারে ইরান, এবং সৌদি আরব চায় যেভাবে হোক এডেন উপসাগরে প্রভাব বিস্তার করতে, এবং এটা তখনই সম্ভব যখন ইয়েমেনকে হাতে নেওয়া যাবে, এবং ইয়েমেনকে তখনই হাতে নেওয়া যাবে যখন এই হাদি সরকার বা মানসুর হাদি অর্থাৎ সুন্নি গোষ্ঠীরা যখন মেইন স্ট্রিমের ইয়েমেনের ক্ষমতা চলে আসবে, তখনই সৌদি আরবের এই দিক দিয়ে অনেক সুবিধা পাবে সৌদি আরব। এখন একটা বড় বিষয় আছে সামনে চলে আসে, সেটা হচ্ছে যে সৌদি আরব হঠাৎ করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, হঠাৎ করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইয়েমেনে, অর্থাৎ এই যে হুতি বিদ্রোহীরা এবং হাদি সরকার তাদের মধ্যে যুদ্ধ চলছিল, প্রস্তাব দিয়েছে হঠাৎ করে যে যুদ্ধবিরতি করতে লাগবে। এটা কেন? ইয়েমেনের যুদ্ধবিরতির জন্য নতুন একটি শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছিল আসলে সৌদি আরব। এটা কবে দিয়েছে? এটা খুব বেশি দিন আগের না, 2021 সালে। 2021 সালের 22শে মার্চ এই ঘোষণাটি দিয়েছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহাদ আল সৌদ। তার প্রস্তাবে বলা হয়েছিল যে জাতিসংঘের নজরদারিতে ইয়েমেন জুড়ে যুদ্ধবিরতি পালিত হবে এবং সানা বিমানবন্দরে পাশাপাশি জ্বালানি ও খাদ্য আমদানির জন্য হোদাইদা সমুদ্র বন্দর খুলে দেওয়া হবে। তবে সৌদির এর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইয়েমেনি বিদ্রোহীরা। খেয়াল করে, সৌদি কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং ভালো একটা প্রস্তাব দিয়েছে, বলা যায় যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা জিনিসটা আসলে সবার জন্যই ভালো, এরকম একটা প্রস্তাব দিয়েছিল। বাট যেটা শুরুতেই বলছে, বিশ্ব রাজনীতিতে আসলে নিজের দেশের স্বার্থ ছাড়া অন্য কোনো স্বার্থ আসলে কখনোই প্রাধান্য লাভ করে না। তো এখানেই স্বার্থ ছিল, সেটা আমরা পরে আলোচনা করব। বাট এই যে প্রস্তাবটা দিয়েছিল, সেই প্রস্তাবটা মূলত আসলেই দেওয়ার কারণটা কি সেটা আমরা পরবর্তী আলোচনা করব। তবু একটু বিস্তারিত একটু জানা দরকার এটা নিয়ে, যে মধ্যপ্রাচ্যে নিজেদের আঞ্চলিক আধিপত্য বিস্তারের অংশ হিসেবে প্রায় অর্ধযুগ আগে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দমনে একটি নিরস্তর যুদ্ধে নিজেদের জড়িয়েছিল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এই যুদ্ধে বিশ্ব দেখেছে ইতিহাসের অন্যতম করুণ মানবিক সংকট, যার ফলাফল হিসেবে প্রাণ হারিয়েছে ইয়েমেনের হাজার হাজার নিরীহ মানুষ এবং বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ পরিবার। মাটির সাথে মিশে গিয়েছে গুরুত্বপূর্ণ সকল অবকাঠামো। জাতিসংঘের মতে বিশ্বে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে ইয়েমেনে। দেশটির 80% মানুষেরই জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ, এবং এই জায়গায় সফট কর্নার নেওয়ার জন্য হলেও কিংবা ভালো মানসিকতার দিক দিয়ে হলেও হোদাইদা বন্দর ব্যবহার করে কিন্তু সৌদি আরব প্রস্তাব করেছিল যে এখানে আসলে ত্রাণ সামগ্রী পাঠানো হবে, এই বন্দর খুলে দেওয়া হবে, এটা প্রস্তাব করেছিল, কিন্তু আসলে ইয়েমেনি বিদ্রোহীরা সেটা মেনে নেয় নাই। সো জাতিসংঘ কিন্তু বলেছিল যে আসলে দেশটির 80% মানুষেরই জরুরি ত্রাণ প্রয়োজন। এরপরও নতজানু হয়নি ইয়েমেনি বিদ্রোহীরা। এই অবস্থায় সৌদি আরব হঠাৎ যুদ্ধবিরতি কেন চাচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, বা প্রশ্ন দেখাটা খুব স্বাভাবিক। এভাবে এইটা ব্যাখ্যা করি আজকের আমরা পর্ব শেষ করব, আজকের পার্ট 4। এইটা ব্যাখ্যা করাটা একটু জরুরি। এটা যদি আজকে ব্যাখ্যা না করা হয় তাহলে একটু ইনকমপ্লিট থেকে যায়, যে কেন আসলে হুট করে সৌদি আরব যুদ্ধবিরতি চাইল। কারণ সৌদি আরব তো ভালো একটা পজিশনেই আছে, তার কাছে যুক্তরাষ্ট্রের সাপোর্ট রয়েছে, যুক্তরাজ্যের সাপোর্ট রয়েছে, ফ্রান্সের সাপোর্ট রয়েছে, সব সুন্নি গোষ্ঠীগুলো সাপোর্ট রয়েছে, ইউএই সাপোর্ট রয়েছে, কাতার, মিশর সবগুলো সাপোর্ট রয়েছে, এবং হাদি সরকার একটা বলা যায় ভালো অবস্থানে রয়েছিল। এই অবস্থায় কেন আসলে পিছিয়ে হটা শুরু করলো বা কেন যুদ্ধবিরতি চাইলো? এর মূলত 3টি কারণ রয়েছে। হ্যাঁ, বোটা থেকে 3টি কারণ ব্যাখ্যা করা যায়। নাম্বার 1, সৌদি আরব তাদের সবচেয়ে বড় মিত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আর পাশে না পেয়ে চাপে পড়ে গেছে।
বাইডেন প্রশাসন ক্ষমতায় এসেই সৌদির কাছে অস্ত্র বিক্রি স্থগিত করে দিয়েছে। বিশাল বড় বিষয়। সুতরাং যখনই সৌদি আরব আসলে অস্ত্র বেশি ক্রয় করতে পারবে না, সে আসলে একটু মানে ভেবাচাকা খেয়ে যাওয়া খুব স্বাভাবিক। কারণ তাকে যুদ্ধ টিকিয়ে রাখতে হলে অস্ত্র দরকার, তার শক্তি সামর্থ্য ঠিক রাখার জন্য। তার যেহেতু সে প্রক্সি ওয়ার চালাচ্ছে ইরানের সাথে অলরেডি, যেহেতু সে ইয়েমেনে তার ফোর্স মোতায়েন করেছে, সুতরাং তার অস্ত্র খুব দরকার। যেহেতু সে অস্ত্র এখন পাচ্ছে না, কারণ ডোনাল্ড ট্রাম্প যখন ছিল তার সাথে সৌদি আরবের সাথে ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক, বাট যখন বাইডেন সরকার আসে এটার একটু মরিচিত হয়ে যায় সম্পর্কের মধ্যে। তখন আপনার সৌদি আরব বর্তমানে অস্ত্রের দিক দিয়ে সংকটে রয়েছে। যেহেতু আছে সৌদি আরব এই জায়গায় চায়না যুদ্ধ করে তার অস্ত্র কমাতে এবং তার নিজের যেই প্রতিরক্ষা অবস্থা সেটাকে দুর্বল করতে, সেটা সে চায় না। এক নম্বর কারণ এটা। দুই নম্বর কারণ হলো ইয়েমেনে মানবিক সংকট তৈরির অভিযোগে সৌদি আরবে অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছে ইতালি, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোও। তার মানে একে যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার অস্ত্র দিচ্ছে না, দ্বিতীয়ত দক্ষিণ আফ্রিকা যে দেশ ইতালি, এরা আসলে অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছে সৌদি আরবে। কেন? কারণ মানবিক সংকট তৈরি হচ্ছে ইয়েমেনে এবং এটার জন্য সৌদি আরব অনেক বড় দায়ী, এটা তারা বলছে। ফলে বহির্বিশ্বের শক্ত সমর্থন ছাড়া সৌদির পক্ষে ইয়েমেনে সামরিক অভিযান চালিয়ে যাওয়া একরকম অসম্ভব হয়ে উঠেছে। তার মানে ওই যে হুদাইদা বন্দর ব্যবহার করে ত্রাণ সামগ্রী দেওয়া দিতে পারবে, এই প্রস্তাবগুলো দেওয়া আসলে এক প্রকার সফট কর্নার নেওয়ার মতনই কাজ, তাই না? কারণ আসলে সৌদি আরবের কাছে এরকম অস্ত্র বর্তমানে নেই যে সৌদি আরব আসলে ওই জায়গায় এই ওয়ারটা কন্টিনিউ করবে। সুতরাং এই জায়গায় কিন্তু সৌদির কাছে আসলে অন্য ভিন্ন পথ নেই। এই জিনিসটা একটু রিলেটেবল আরেকটা বিষয়ের সাথে, রাশিয়া ও ইউক্রেন ওয়ারের মতো, বা যেটাই বলা হয় রাশিয়া ইউক্রেনের সংকট, সেটার মধ্যে ইউক্রেনের কাছে কিন্তু পর্যাপ্ত সামগ্রী নেই, পর্যাপ্ত অস্ত্র নেই যে সে যুদ্ধকে কন্টিনিউ করবে। সেটা নিয়ে আমরা কিছুদিন পরে হয়তো অন্য পার্টে আলোচনা করব, অন্য অংশে, অন্য ভিডিওতে। বাট এখানে একটু খেয়াল করি যে যখন অস্ত্র নেই তখন আসলে চাইলেও সে চালিয়ে যেতে পারে না, এই জন্য সে যুদ্ধবিরতি হয়তো চাচ্ছে। দুইটা কারণ পেলাম। 3 নম্বর কারণ হলো 6 বছর ধরে যুদ্ধ করে সৌদি আরব হয়তো অনুধাবন করেছে যে ইয়েমেনি বিদ্রোহীরা এভাবে দমন করা সহজ নয়। এতদিন হামলার শিকার হওয়া হুতি বিদ্রোহীরা সম্প্রতি রিয়াদ মানে সৌদির যে রাজধানী রিয়াদ সহ সৌদির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাল্টা হামলা শুরু করেছে। তাছাড়া সৌদি আরবের জন্য যুদ্ধের ব্যয়ভারও অনেক বেড়ে গিয়েছে। কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পরপরই সৌদি পুনরায় ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। একটু খেয়াল করি, যেই সৌদি আরব আসলে আবার যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছিল, সেই সৌদি আরব আসলে তার কাছে হয়তো পর্যাপ্ত অস্ত্র নেই এজন্য, এবং সে হয়তো অনুধাবন করতে পেরেছে যে হুতি বিদ্রোহীদেরকে এইভাবে আসলে দমন প্রেরণ করা সম্ভব নয়, কারণ 6 বছর ধরে যুদ্ধ চলছে, এটা হয়তো এভাবে সম্ভব নয়। সুতরাং সে অনুধাবন করেছে বলে যুদ্ধবিরতি দেওয়ার প্রস্তাব দিয়েছে। সমস্যা হলো যুদ্ধবিরতি দেওয়ার প্রস্তাব ঠিক দিয়েছে, বাট রিসেন্ট সে আসলে তারপরে কিন্তু সে আসলে হামলা চালিয়েছে। সৌদি আরব কিন্তু পুনরায় ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে, এবং যদিও সে ব্যয়ভারটা বহন করা তার জন্য কষ্টকর, অনেকগুলো কারণে সে আসলে যুদ্ধবিরতি দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে আবার হামলাও চালিয়েছে। এই যে মাঝে মাঝে মনে হয় যে মুড সুইং টাইপের বিষয়, যেমন কিছুদিন আগে কিন্তু ইরান এবং পাকিস্তানের সম্পর্ক ভালো দেখা যাচ্ছিল, কিন্তু তারপর দেখা যায় হুট করে ইরান পাকিস্তানে হামলা চালায়। আবার ইরান হচ্ছে ওই জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে ধারণা করা হয়, যদিও কোনো প্রমাণ নেই যে ইরান হামলা চালিয়েছে ওখানে, আর পাকিস্তানে হামলা চালিয়েছে এটা কিন্তু জানা গিয়েছে। সুতরাং এই যে মুড সুইং টাইপের ঘটনাগুলো, অর্থাৎ ভালো সম্পর্ক হুট করে হামলা চালিয়েছে, বা যুদ্ধবিরতি দেওয়ার কথা হুট করে, এই যে সৌদি আরব যেটা করেছে, যুদ্ধবিরতি দেওয়ার প্রস্তাব দিয়েছে নিজেই, আবার হুট করে হামলা চালিয়েছে ইয়েমেনের রাজধানীতে। সো এই ধরনের মুড সুইং টাইপের যে ঘটনাগুলো, এগুলো ইন্টারেস্টিং, এবং এগুলো কেন হয়, এগুলো কিন্তু আসলে মুড সুইং নেই, এগুলো প্রি প্ল্যান্ড, এগুলোর পিছনে আসলে অনেকগুলো কারণ থাকে। সেগুলো আমরা আস্তে আস্তে এই যে আইআর সেশনটা কন্টিনিউ করবো, আস্তে আস্তে সবগুলো বিষয় বোঝার চেষ্টা করবো বা আলোচনা করার চেষ্টা করবো। সো এই যে সানায় হামলা চালিয়েছে, বিমান হামলা চালিয়েছে, সো সৌদি আরব আসলে মুখে মুখে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ঠিকই, কিন্তু একই সাথে বিমান হামলা চালাচ্ছে। তাই হুতি বিদ্রোহীরা বলছে সৌদির এ ধরনের প্রস্তাব নতুন কিছু নয়, মানে সৌদি এই ধরনের প্রস্তাব দেওয়াটা নতুন কিছু নয়, সৌদি প্রস্তাব দেবে আবার হচ্ছে হামলাও চালাবে। সুতরাং এই বিষয়টা খুব একটা সিরিয়াসলি ইয়েমেনের যে হুতি বিদ্রোহীরা নিচ্ছেই না। তাই ইয়েমেনের গৃহযুদ্ধ আদৌ বন্ধ হবে কি না এটা বলাটা খুব ভার, কারণ গৃহযুদ্ধটা বন্ধ হওয়ার নামগন্ধ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এবং যদি বন্ধ হয়ে যায় তবুও কিন্তু এটার রেসটা অনেক দিন পর্যন্ত থেকে যাবে। কারণ স্বাভাবিকভাবেই এখানে নজর রয়েছে, সৌদি আরবের নজর রয়েছে যাতে ইডেন উপসাগরে প্রভাব বিস্তার করা যায়, যুক্তরাষ্ট্রের নজর রয়েছে যাতে ইরান কোনোভাবেই প্রভাব বিস্তার না করতে না পারে। সুতরাং সব দিক দিয়ে চিন্তা করলে এই জায়গার যে গৃহযুদ্ধটা সেটা যদি বন্ধ হয়ে যায়,
বন্ধ হলেও ইয়েমেনের গৃহযুদ্ধের রেশটা অনেকদিন থেকে যাবে এবং ইয়েমেনের সাধারণ ইয়েমেনি যে মানুষজন রয়েছে তাদের আসলে শোষণ তো বলবো না, তাদের যে অবস্থা, তাদের দুর্বিষহ অবস্থা, সেটা আসলে কতদিনে ঠিক হবে বা কতদিনে তারা আসলে ঠিকঠাকভাবে জীবনযাপন করতে পারবে, সেটা আসলে কেউ হয়তো বলতে এখনও ঠিকভাবে পারবে না। দেখা যাক পরবর্তীতে কী হয়। আজকের ভিডিও এখানেই শেষ। আগামী ভিডিও অর্থাৎ মিডল ইস্ট পার্ট 5-এ দেখা হচ্ছে ইনশাল্লাহ। নেক্সট দিন আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের শিয়া সুন্নি দ্বন্দ্বটা নিয়ে, আরও ডেপথে যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।